বিসমিল্লাহির রহমানির রহিম। দৌলতপুর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোসাম্মদ আয়েশা আক্তার, রসায়ন বিভাগ। আজকে আমি রসায়নের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় আমার আলোচ্য বিষয়টা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণীটা কি সেটা আমাদের জানতে হবে। পর্যায় সারণী না জানলে আমরা রসায়ন সম্পর্কে কোনো জ্ঞানই আমাদের কাজে আসবে না। রসায়নের মূল যে ভিত্তিটা যেটা থেকে আমরা জানতে পারবো সেটা হচ্ছে পর্যায় সারণী। এর জন্য পর্যায় সারণী সম্পর্কে আমাদের জ্ঞানটা থাকতে হবে। পর্যায় সারণীটা কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। পর্যায় সারণীটা হচ্ছে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস এবং তাদের ভৌত ধর্মসমূহকে একই রকম ভাবে রেখে তাদেরকে একই একটা সারণীতে তাদেরকে একটা করে স্থান দিয়ে যে সারণীটা তৈরি করা হয়েছে সেই সারণীটাকে আমরা বলি পর্যায় সারণী। তো কি বললাম যে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস অনুসারে এবং তাদের ধর্মগুলো আস্তে পর্যায়ক্রমে যে তাদের ধর্মগুলো পরিবর্তিত হয়, তাদেরকে এক একটা পারমাণবিক সংখ্যা অনুসারে আলাদা আলাদা একটা করে স্থান দিয়ে যে সারণীটা তৈরি করা হয় সেই সারণীটাকে আমরা বলি পর্যায় সারণী। পর্যায় সারণী সম্পর্কে 1869 সালে মেন্ডেলিভ একটা ধারণা দিয়েছিল। দেওয়ার পরে সে একটা পর্যায় সারণী তৈরি করেছিল। সেই পর্যায় সারণীতে তখন আবিষ্কৃত ছিল 63টি মৌল। এই 63টি মৌলকে মেন্ডেলিভ 12টি পর্যায় এবং 8টি গ্রুপে বিভক্ত করে একটা সারণী তৈরি করে। এবং এই সারণীর যে মূল ভিত্তি সেটা ছিল পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন। পারমাণবিক ভর বা ওজনের উপর ভিত্তি করে 63টি মৌলকে 12টি পর্যায় এবং 8টি গ্রুপে স্থান দিয়ে একটা সারণী তৈরি করা হয়। কিন্তু এই সারণীটি বেশি দিন থাকেনি। অল্প কিছুদিন পরেই সারণীটি ভুল প্রমাণিত হয়েছিল এবং ভুল প্রমাণিত হওয়ার পরে পর্যায় সারণীটি ভুল প্রমাণিত হওয়ার মূল যে কারণ সেটা ছিল পরমাণুর আইসোটোপ। এই জন্য পর্যায় সারণীটি তখন ভুল প্রমাণিত হওয়ার পরে মৌলসমূহের পারমাণবিক যে সংখ্যা, এই পারমাণবিক সংখ্যা অনুসারে মৌলসমূহকে এক একটি স্থান দিয়ে আরেকটি সারণী তৈরি হয় এবং এই সারণীকে আধুনিক পর্যায় সারণী বলা হয়। আধুনিক পর্যায় সারণীতে মোট যে পর্যায় আছে 7টি আর গ্রুপ আছে 18টি। তো এই 7টি যে পর্যায়, 7টি পর্যায়কে আমরা 1 2 3 4 5 6 7 এভাবে আমরা এগুলোকে আমরা নামকরণ করি। কিভাবে? যে 1 2 3 4 5 6 এবং 7। এই 7টি হচ্ছে পর্যায় কোনগুলো? পর্যায় হচ্ছে আনুভূমিক যে এইগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো পর্যায়। তো একটা পর্যায় সারণী এভাবে যে আনুভূমিক ভাবে যে 7টি স্তর থাকে, 7টি স্তরকে আমরা বলি এক একটা পর্যায়। প্রথম যে সারিটা থাকে সেটাকে আমরা বলি প্রথম পর্যায়, তারপর দ্বিতীয় পর্যায়, তারপর তৃতীয় পর্যায়, এভাবে 7টি পর্যায় থাকে। আর উলম্ব ভাবে যে সারিগুলো থাকে এগুলোকে আমরা বলি গ্রুপ। তাহলে আমরা এগুলোকে বলছি একটা করে পর্যায়, আর যখন উলম্ব হয়ে থাকছে তখন আমরা সেগুলোকে বলছি একটা করে গ্রুপ। তাহলে আমরা কি জানলাম? যে আধুনিক পর্যায় সারণীতে আমাদের পর্যায় থাকবে 7টা আর গ্রুপ থাকবে 18টা। পর্যায় থাকবে 7টা এবং গ্রুপ থাকবে 18টা। এবার আমরা প্রত্যেকটা পর্যায়ের পরিচিতি জানতে পারবো। পরিচিতি কিভাবে জানবো? যে আমাদের 1 নম্বর যে পর্যায়, 1 নম্বর পর্যায়ে আমাদের মৌল থাকে 2টি। 1 নম্বর পর্যায়ে আমাদের মৌল থাকবে 2টি এবং 1 নম্বর পর্যায়ে যখন থাকছে তখন তার প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হবে 1 এবং n এর মান যখন 1 তখন একটা শক্তি স্তরে থাকবে এবং একটা শক্তি স্তরে যখন থাকে সেখানে সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে। কয়টি ইলেকট্রন ধারণ করতে পারবে? 2টি ইলেকট্রন ধারণ করতে পারবে। এই জন্য প্রথম পর্যায়ে আমাদের 2টা মৌল থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন আর অপরটি হিলিয়াম। হাইড্রোজেনকে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে আর হিলিয়ামকে গ্রুপ 18তে স্থান দেওয়া হয়েছে। তারপরে আসছে আমাদের দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে আমাদের n এর মান হবে 2
এবং n এর মান যখন 2 হয় তখন দুইটা উপশক্তি স্তরে ভাগ হবে, একটা হচ্ছে s উপশক্তি স্তর এবং একটা p উপশক্তি স্তর। s উপশক্তি স্তরে আর একটা হচ্ছে p উপশক্তি স্তর, এবং দুইটা উপশক্তি স্তরে আমাদের ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ 8টি ইলেকট্রন ধারণ করতে পারবে। এই জন্য আমাদের যে দ্বিতীয় যে পর্যায়ে আছে, দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল থাকে, 8টি মৌল থাকে, লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত। এই লিথিয়ামের পরমাণু সংখ্যা 3 আর নিয়নের হচ্ছে 10। এখানে এই 8টি মৌল দ্বিতীয় পর্যায়ে থাকে। তারপরে আমাদের আসছে তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে n এর মান হবে 3 এবং এখানেও 18টি ইলেকট্রন থাকতে পারবে। দ্বিতীয় পর্যায়ে থাকতে পারে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে। এখানে শুরু হয় সোডিয়াম থেকে শুরু করে আমাদের আর্গন পর্যন্ত। আমরা যে তৃতীয় যে পর্যায়, এই পর্যায়টাকে বলছি দীর্ঘ পর্যায়। তৃতীয় যে পর্যায়, আমরা 1 নম্বর পর্যায়কে বলবো অতি সংক্ষিপ্ত পর্যায়, দ্বিতীয় যে পর্যায় এটাকে বলবো সংক্ষিপ্ত পর্যায়, এবং তৃতীয় যে পর্যায় সেটাকে বলবো আমরা দীর্ঘ পর্যায়। তারপরে আসছে চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায়ে আমাদের মৌল থাকতে পারবে, এখানে আমাদের প্রথমে থাকলো 2টি, দ্বিতীয়তে থাকলো 8টি এবং তৃতীয়তে যে আমাদের থাকছে 18টি মৌল থাকছে। তৃতীয় পর্যায়ে থাকবে মৌল 18টি, চতুর্থ পর্যায়ে আমাদের মৌল থাকবে 18টি এবং পঞ্চম পর্যায়ে যে থাকবে আমাদের 36টি মৌল থাকবে। তো আমরা যে ষষ্ঠ আর সপ্তম এই দুটো পর্যায়কে আমরা বলি অতি দীর্ঘ পর্যায়। অতি দীর্ঘ পর্যায়, এই পর্যায়ে ল্যান্থেনাম গ্রুপ এবং অ্যাক্টিনাইড গ্রুপ নামে দুইটা গ্রুপ থাকে। আমাদের এই লুটেশিয়ামের পরে ষষ্ঠ যে পর্যায়, ষষ্ঠ পর্যায়ে লুটেশিয়ামের পরে সিরিয়াম থেকে শুরু করে ল্যান্থানাম পর্যন্ত এই যৌগগুলোকে আমরা বলি ল্যান্থানাইড মৌল। এই মৌলগুলোকে পর্যায় সারণীর একটা গ্রুপে স্থান দেওয়া সম্ভব হয়নি, এই জন্য পর্যায় সারণীর নিচে এই 14টা মৌলকে আলাদাভাবে লেখা হয়। এই জন্য আমরা এই ষষ্ঠ যে পর্যায় এটাকে বলি অতি দীর্ঘ পর্যায়। এবং সপ্তম পর্যায়ে একইভাবে আমাদের কি হয় যে অ্যাক্টিনাইড গ্রুপ নামে একটা গ্রুপ উপস্থিত থাকে। অ্যাক্টিনাইডের পরে থেকে শুরু করে আমাদের এই যে বাকি 14টা মৌলকে আমাদের আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে পর্যায় সারণীর নিচে গ্রুপে। এবার আমরা পর্যায় সারণী পর্যায় কিরকম হয়, গ্রুপ কিরকম হয় সেটা আমরা জানলাম, তারপর কোনটাতে কতটি ইলেকট্রন থাকতে পারে সেটাও আমরা জানলাম। এবার আমরা একটা গ্রুপে কি হয়, যখন 1s 1 নম্বর গ্রুপ হয় তখন এর ইলেকট্রন বিন্যাস হয় 1s1। যখন 2 নম্বর গ্রুপ হবে তার ইলেকট্রন বিন্যাস হবে 1s2। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে মৌলটি কোন পর্যায়ে এবং কোন গ্রুপে আছে সেটা আমরা বের করতে পারবো। কোন গ্রুপে এবং কোন পর্যায়ে আছে সেটা আমরা বের করতে পারবো। মৌলসমূহের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যেটা হবে সেটাই হবে তার পর্যায়। তার মানে কি, যদি এই যে 1 হওয়ার মানে হচ্ছে সে প্রথম পর্যায়ে আছে, তার পর্যায় সংখ্যা 1, এবং এই ইলেকট্রন সংখ্যা যত হবে মৌলটি তত নম্বর গ্রুপে থাকবে। তো আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে বুঝতে পারবো যে সেটা পর্যায় সারণীর কততম পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে অবস্থান করে। এখন এই গ্রুপগুলোর এক একটা গ্রুপের কি হয় আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। একটা গ্রুপের সবগুলো মৌল প্রায় একই রকমের ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। গ্রুপ 1 এর মৌলগুলোকে আমরা সেই হিসাবে বলতে পারি ক্ষার ধাতু। গ্রুপ 1 এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। এগুলো কি হতে পারে, এখানে হতে পারে 1 নম্বর যে পর্যায়ে সেখানে থাকে হাইড্রোজেন, তারপরে থাকে লিথিয়াম, তারপরে থাকে সোডিয়াম। এগুলোকে আমরা বলি 1 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা বলি ক্ষার ধাতু। কি বলি? ক্ষার ধাতু। তারপরে 2 নম্বর গ্রুপের যে মৌলগুলো থাকে সেগুলোকে আমরা বলি মৃৎ ক্ষার ধাতু। কি বলি? মৃৎ ক্ষার ধাতু। এগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা লিখতে পারি সাধারণত NS2। এখানে আমরা লিখতে পারি NS2।
1। একইভাবে যখন আমার কি হয়, আরো কিছু বিশেষ বিশেষ গ্রুপ আছে, যেরকম কি বলতে পারি আমরা 17তম যে গ্রুপ, সেটার সাধারণ সংকেত হচ্ছে NS2 NP7। এটাকে আমরা বলি হ্যালোজেন। এখানে থাকে কি থাকে, ফ্লোরিন থাকে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে আমরা বলি হ্যালোজেন। আমরা বলতে পারি এগুলোকে হ্যালোজেন বলি। আবার কি হয়, NS2 NP6, সরি এখানে 5 হতো, এটা 6। তো আচ্ছা, এটা 6 যখন হয় সেটাকে আমরা বলি 18তম গ্রুপের মৌল, এবং এগুলোকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলি। এগুলো কি করে না, অন্য কোনো মৌলের সাথে সহজে ইলেকট্রন দানও করে না, গ্রহণও করে না, এবং কোনো যৌগ গঠন করতে চায় না, কারণ তাদের সর্ববহিষ্ঠ স্তরের যে ইলেকট্রন, সেগুলো ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, এবং এই জন্য এই মৌলগুলোকে আমরা বলি নিষ্ক্রিয় মৌল। কি বলি? নিষ্ক্রিয় মৌল বলি। তারপরে আবার আমরা কি করতে পারি, যে এই যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আমরা যে মৌলের সর্বশেষ ইলেকট্রনটি কোন কক্ষপথে গেছে, যদি সেটা s অরবিটালে প্রবেশ করে তখন আমরা সেটাকে s ব্লক মৌল বলতে পারি। মৌলের ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা মৌলসমূহকে 3টি ভাগে 4টি ভাগে ভাগ করতে পারি: s ব্লক মৌল, p ব্লক মৌল, d ব্লক মৌল, f ব্লক মৌল। এভাবে আমরা ভাগ করতে পারি। মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যদি s অরবিটালে প্রবেশ করে তখন আমরা তাকে বলি s ব্লক মৌল, এবং তার সাধারণ সংকেত হচ্ছে NS1 থেকে 2 হতে পারে। এবং এখানে সর্বোচ্চ আমাদের মৌল থাকতে পারে কয়টি? 14টি মৌল থাকে। s ব্লক মৌল 14টি, আমরা মনে রাখবো, এটা আমাদের মনে রাখা দরকার। তারপর আমাদের আছে p ব্লক মৌল। p ব্লক মৌলের সাধারণ সংকেত হচ্ছে NS2 NP1 থেকে 6। আচ্ছা, এই সর্বশেষ মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যদি p অরবিটালে প্রবেশ করে তখন আমরা তাকে বলি p ব্লক মৌল, এবং তার সাধারণ সংকেত হচ্ছে NS2 NP1 থেকে 6। এবং যে p ব্লক যে মৌল, p ব্লক মৌল থাকে সর্বোচ্চ, আমাদের মৌলের সংখ্যা হচ্ছে 36। কত থাকতে পারে? 36টি। তারপর আছে d ব্লক মৌল। আচ্ছা, মৌলের সর্বশেষ ইলেকট্রনটি d অরবিটালে প্রবেশ করলে তাকে আমরা বলি d ব্লক মৌল। d ব্লক মৌলের সাধারণ সংকেত হচ্ছে NS2 NP1 থেকে 6, তারপরে N-1 D1 থেকে 10। এটাকে আমরা বলি d ব্লক মৌলের সাধারণ সংকেত। এবং d ব্লক মৌল আগে কোন কোন সময় 41 বলা হতো, কিন্তু এখন d ব্লক মৌলের সংখ্যা 40। তো আজকে আমরা পর্যায় সারণী সম্পর্কে কিছুটা জানলাম, পরবর্তীতে আমরা আরো কিছু জানবো। তো পর্যায় সারণী সম্পর্কে সবারই কিছু জ্ঞান থাকা দরকার, তাছাড়া আসলে রসায়নে পড়াটাই সম্ভব না, যেখানে মৌলগুলোর নাম আছে, কোনটা কত, ইলেকট্রন বিন্যাস কত, এগুলো আমরা যদি না জানি তাহলে আমাদের চলবে না। এই জন্য আমরা পর্যায় সারণীটা যতটুকু বুঝলাম আরো বোঝার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ।